হ্যাঁ, সো মজার ব্যাপার হচ্ছে যে স্টিভেন স্মিথ প্রেস কনফারেন্সে এসেছিলেন, ক্যাপ্টেন ছিলেন। তো বাংলাদেশ তখন মনে হয় 10টা জিতেছিল বা 9টা টেস্ট জিতেছিল ওভারঅল। তো আমি মুশফিক বলেছিল যে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। তো আমি স্মিথকে জিজ্ঞেস করলাম যে স্মিথ, মুশফিক তো এমন বললো যে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। তো সে একটু মানে মজা করেই মানে বলেছে যে কয়টা টেস্ট বাংলাদেশ এতগুলা টেস্ট খেলেছে, কয়টা জিতেছে, 9টা না 10টা, এরকম আমাকে একটু মানে কটাক্ষ করেই বললো। তো আমি ওই দিন কিছু বলিনি। সো ম্যাচ শেষ হওয়ার পর যখন বাংলাদেশ জিতলো, তো আমি প্রেস কনফারেন্সে গিয়ে প্রথম প্রশ্নটাই করলাম যে সো স্মিথ, ইটস 10 নাও। 9টা ছিল, এখন 10টা হয়েছে, হোয়াটস ইউর টেক? লাল হয়ে গেছে একদম, মানে সে নিতেই পারতেছিল না। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব, আমার সাথে যথারীতি আছেন মাজারুদ্দিন অমি। আজকেও আমাদের আসলে যে আলোচনার টপিক সেটা বাংলাদেশ পাকিস্তান সেকেন্ড টেস্টই হবে। অনেকেই হয়তো ভেবেছিলেন আজকে আমাদের প্রোগ্রাম হবে কিনা, বাট যেহেতু একটা রুটিন শো সেহেতু প্রোগ্রামটা হচ্ছেই। বাট আলটিমেটলি অমি ভাই, যেহেতু সেকেন্ড টেস্ট শুরু হওয়ার কথা ছিল, শুরু তো হয়নি, টসও হয়নি বৃষ্টির কারণে, কথা বলার তেমন কোনো টপিকই তো নাই। আসলে কি নিয়ে কথা বলবো? আমরা আজকে সব বিষয়ে কথা বলবো, সব বিষয়ে কথা বলবো, এবং সম্ভবত এই কারণে আজকের এপিসোডটা বেশি ইন্টারেস্টিং। যেটা ম্যাচের যদি ফিরে আসি, বাংলাদেশ সময় 11টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, সেখানে 1টা বা 1:30টার দিকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে দিনের খেলা কল্ড অফ। মানে একেবারে প্রচণ্ড বৃষ্টি ছিল, ছবি দেখেছি যে মাঠে অনেকখানি পানি জমে গেছে। এমন অবস্থা থেকে সেকেন্ড ডেতেও আসলে ঠিক সময় মতো খেলা শুরু হওয়ার সম্ভাবনা দেখছেন? চান্সেস খুব কম যে টাইমলি খেলা শুরু হবে, কারণ আউটফিল্ড তো শুকাতে সময় লাগবে। যদিও ওই আপনার ইনার যে পার্টটা রয়েছে মাঠের পিচের আশেপাশে, ওটা হয়তো শুকনা থাকলেও, বাট আউটার ফিল্ডটা একটু বেশি যদি ওয়েট হয় তাহলে স্লিপারি হয়ে থাকে, তখন কিন্তু প্লেয়ারদের একটা ইনজুরি কনসার্ন থাকে, একটা রিস্ক থাকে। সো ওই ক্ষেত্রেই আম্পায়ার্সরা, অনফিল্ড আম্পায়ার, তারা কিন্তু এই জিনিসটাকে বিবেচনায় আনে। আর যে রকমের হেভি বৃষ্টি হয়েছে, এটাতে কালকে ফার্স্ট সেশন হবে কিনা এটাতেও সন্দেহ আছে। আর নিশ্চয়ই খেলার দিন সকালবেলা প্লেয়াররা তো মাঠে চলে আসে প্রায় 1-1.5-2 ঘন্টা আগেই। এই ধরনের বৃষ্টির দিনে কি মাঠে আসার শিডিউলটা একটু এদিক সেদিক হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই সময় হয় যে মাঠে কি পরিস্থিতি এটার উপর বিবেচনা করেই প্লেয়াররা টিম হোটেল লিভ করে। হয়তো 2-1জন ম্যানেজমেন্টের কেউ আসতে পারেন আর্লি মাঠে, বাট টিমকে হয়তো ইনস্ট্রাক্ট করা থাকে যে যখন আমরা জানাবো তখনই মাঠে আইসো। কারণ ড্রেসিং রুমে বসে এরকম আসলে সময় নষ্ট করার থেকে এটলিস্ট হোটেলে থেকে রেস্ট নেওয়াটা বেটার। সো ওই জায়গা থেকে যে হ্যাঁ, মানে এর আগে আমরা অনেকবার দেখেছি বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টিমগুলো দেরিতে মাঠে পৌঁছায় এবং সেখানে গিয়েও কিছু সময় স্পেন্ড করে। সো ওক্ষেত্রে টিম হোটেলে থাকাটাই বেস্ট, জিম টিম করার একটা ফ্যাসিলিটি থাকে। না, আমার এই প্রশ্নটা করার যেটা কারণ সেটা হলো, আমরা এই প্রবাদটা তো শুনেছি, রোম যখন পুড়ছিল নিরো বাঁশি বাজাচ্ছিল। তো আজ যখন বৃষ্টি হচ্ছিল সম্ভবত বাংলাদেশের প্লেয়াররা বাঁশি বাজাচ্ছিল। আমরা পাকিস্তানের প্লেয়ারদের বলতে পারি রোম পুড়ছিল, বা পাকিস্তানের সর্বনাশে বাংলাদেশের পৌষ মাস। কারণটা হলো একদিন পুরো ভেস্তে গেল, আর 4 দিনের খেলা হবে ম্যাক্সিমাম, সেখানেও আমরা চিন্তা করছি সম্ভবত সেকেন্ড ইয়ার ফার্স্ট সেশনটাও হবে না। আলটিমেটলি এই টেস্ট থেকে পাকিস্তানের জন্য পজিটিভ রেজাল্ট আনা তো বেশ কঠিন, অনেক ডিফিকাল্ট। একদিন তো চলেই গেল, কোনো খেলা হয়নি। সো কালকেও কখন খেলা শুরু হবে এটাও এখনও আমরা শিওর না। ওই জায়গা থেকে তো এখন 4 দিনের টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে এটা, আর 4 দিনে একটা রেজাল্ট বের করে আনাটা অনেক বেশি ডিফিকাল্ট হয় যদি পিচ অনেক বেশি আনপ্রেডিক্টেবল না বিহেভ করে। আর যেহেতু বৃষ্টি ছিল, ড্যাম্পনেস থাকবে, সো ওই ক্ষেত্রে বোলাররা কিছুটা হেল্প পাবে ইনিশিয়ালি, যে দলই ফার্স্টে বোলিং করে। বাট 4 দিনের ম্যাচ ধরেন 3.5 দিন ধরে নিলাম, এখান থেকে রেজাল্ট বের হওয়াটা খুবই টাফ হবে। বাংলাদেশ চাবে কালকের দিনও যদি বৃষ্টি হয়, ওয়াই নট। আর বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আছেই, সেকেন্ড ডেতেও বৃষ্টির একটা সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট ফার্স্ট টেস্টেও বৃষ্টির সম্ভাবনা ছিল, পুরো একটা রেইনি সিজনে পাকিস্তান ডেকেছে। এবং যখন পাকিস্তান তাদের হোম ট্যুরের ফিক্সারটা পাবলিশ করে তখনও কিন্তু কথা হচ্ছিল যে অগাস্ট, এই প্রথমবারের মতো পাকিস্তান দেশের মাটিতে অগাস্টে টেস্ট খেলছে। অন্যান্য যে দলগুলোর সাথে তাদের খেলা আছে, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, তাদের কিন্তু পরেই দিয়েছিল, বাংলাদেশকে ওই বৃষ্টির টাইমটাতেই দিয়েছিল। ডু ইউ থিঙ্ক এর পেছনে এই কিছু ব্যাপার থাকে যে বাংলাদেশ তো তাদের 3 দিন 4 দিন সময় পেলেও হারিয়ে দেবো, বা খুব বেশি হয়তো বা দর্শক সাপোর্ট হবে না, জনপ্রিয় হবে না সিরিজটা, এই ধরনের চিন্তাভাবনা থাকে কিনা? না, নট রিয়েলি। আমার মনে হয় যে এটা দুই বোর্ডের একটা কিন্তু যোগাযোগ বা কমিউনিকেশনের মাধ্যমে ট্যুরগুলো হয়। আর এক্ষেত্রে কোনো হোম টিমই চায় না যে আপনার আওয়ে টিমকে বা ভিজিটারদেরকে এনে একটা অন্যরকম পরিবেশে ফেলতে, বা তাদেরকে কোনোভাবে ছোট করেই কিন্তু এরকম চিন্তাভাবনা করে
না। একটা আছে যে পাকিস্তানে কিন্তু ক্রিকেট অনেক দিন পরে ব্যাক করেছে, সো তাদের ওই একটা জটও কিন্তু ছিল, অনেক বছরের একটা জট ছিল। তারা এখন কোনো হোম সিরিজই চাবে না যে যাতে পিছিয়ে যাক বা ক্যান্সেল হয়ে যাক। ওই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ছিল, যা বুঝেছি। এবং সম্ভবত দুই বোর্ডের মধ্যে বর্তমানে যে একটা সম্পর্ক, এক এ দলের ট্যুর করা, পাকিস্তান বাংলাদেশ একসাথে অস্ট্রেলিয়া ট্যুর করা, বর্তমান সম্পর্ক মনে হয় সবচেয়ে হাই। রাইট, এবং ওই যে একটা কূটনৈতিক তৎপরতার ব্যাপার থাকে, সেই জায়গা থেকে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড অলওয়েজ সাপোর্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। যে কোনো ধরনের সিচুয়েশনে পিসিবি ওয়াজ অলওয়েজ দেয়ার উইথ দ্য বিসিবি, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা দুইটা দেশ বা ক্রিকেট বোর্ড যদি সাপোর্ট করা শুরু করে তখন অন্যরাও কিন্তু ওই জায়গায় এসে পড়ে। ওই জায়গা থেকে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ তো অবশ্যই আছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু পাকিস্তানের যে সিচুয়েশন এত কিছুর পরও বাংলাদেশের আগেও 2020-21 ট্রাভেল করেছে কিন্তু। সো অনেক টিমই যেখানে ট্রাভেল করতে চায়নি সেখানে বাংলাদেশ ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রিজ টু ট্রাভেল পাকিস্তান। এই জায়গা থেকে তারাও অনেকটা বাংলাদেশের প্রতি কিন্তু তাদের একটা সফট কর্নার রয়েছে এবং বাংলাদেশের প্রতি তারা কৃতজ্ঞ। এই জায়গা থেকে আর ক্রিকেট বোর্ড ওয়াইজও যদি হিসাব করি, বিসিবি ইজ মোর ফিনান্সিয়ালি পাওয়ারফুল দেন পিসিবি অ্যাজ ফার অ্যাজ আই নো। সো ওই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটেরও আপওয়ার্ডস ট্রেন্ড একটা থাকে, একটা ভিউয়ারশিপেরও ব্যাপার থাকে কিন্তু। পাকিস্তান বাংলাদেশের সাথে খেললে একটা ভিউয়ারশিপেরও একটা ওই জায়গাগুলো থেকেই কিন্তু কনসিডারেশনে আসে একটা বায়োলেটারাল সিরিজ। বাট হ্যাঁ, অগস্টও তো আইডিয়াল টাইম না একটা টেস্ট সিরিজ হওয়ার জন্য। যেহেতু দেখা যাচ্ছে শনিবারেই সব কিছু টসও হবে, প্লেয়িং 11ও ঠিক করা হবে, আলটিমেটলি ফার্স্ট টেস্টের থেকে বাংলাদেশের প্লেয়িং 11-এর কম্বিনেশনে কোনো পরিবর্তন আসার তেমন সম্ভাবনা নেই। কিন্তু হাইপোথেটিক্যালি যদি আমরা ধরি যে 4 জন পেসার যদি খেলানো যেত, সেক্ষেত্রে মিরাজকে বাদ দিয়ে অন্য একজন পেসারকে তো নেওয়া সম্ভব না। আইডিয়ালি যদি একজন পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশ পেত তাহলে সেটা অবশ্যই ভালো হতো। বাংলাদেশ দেশের ক্রিকেটে পাইপলাইনে বা সব জায়গা মিলিয়ে এই একটা জায়গাতেই সম্ভবত এই মুহূর্তে আমরা ল্যাকিংয়ে আছি। হ্যাঁ, বলতে পারেন, বাট এই মুহূর্তে যদি কম্বিনেশন ওয়াইজ চিন্তা করি তাহলে পাকিস্তানের কিন্তু কিছুটা তারা ব্যাকফুটে আছে কম্পেয়ার টু বাংলাদেশ। আমাদের সিমিং অলরাউন্ডার শুধু টেস্ট ফরম্যাটেই না, আমরা ছোট ফরম্যাটেও কিন্তু, হোয়াইট বল ফরম্যাটেও কিন্তু আমাদের একজন সিমিং অলরাউন্ডার সবসময় আমাদের দরকার। একটা ভ্যারাইটি অ্যাড করে। সাইফুদ্দিনকে নিয়ে আমাদের অনেক আশা ছিল, বাট সাইফুদ্দিন একটু ইনজুরি প্রোন হয়ে যাওয়ার কারণে তার লঙ্গার ভার্সন খেলাটা খুব ডিফিকাল্ট এখন। এই জায়গা থেকে হ্যাঁ, মানে শুধু সিমিং অলরাউন্ডারের এটা না যে তাকে দিয়ে কিন্তু কাজও করাতে হবে। ওয়ানডেতে যেমন হয় যে 3-4 ওভার চিপিন করা যায়, টি-20তেও 1-2 ওভার করিয়ে নেওয়া যায়, বাট টেস্ট ক্রিকেটে যদি আপনি প্রপার বোলিং অপশন না থাকেন তাহলে আপনাকে ওই একদম প্রপার বোলার হিসেবে ট্রিট করবে না কিন্তু ক্যাপ্টেন। তখন আপনাকে হয়তো 1-2 ওভার পুরান বলে বা নতুন বল আসার আগে 1-2টা ওভার করিয়ে নিয়ে একটা ট্রাই করা যেতে পারে। বাট হ্যাঁ, আমাদের ওই সিমিং অলরাউন্ডারের একটু ঘাটতি আছে, বাট টেস্ট ক্রিকেটে আমাদের এখন যে কম্বিনেশন আছে আমার মনে হয় যে না থাকলেও চলে। বাট ধরেন আপনার লং রানে একজন সিমিং অলরাউন্ডার হইলে তো খারাপ না। আমি যেটা জানতে চাচ্ছি, সিমিং অলরাউন্ডার বানানোর কি কোনো প্রসেস আছে নাকি এটা জাস্ট লাক, যে লাকের মাধ্যমে উঠে আসবে? আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান, যুগ যুগ ধরে ইংল্যান্ডই মনে হয় সবচেয়ে ভালো ভালো সিমিং অলরাউন্ডার প্রডিউস করছে। ফ্লিনটপ ছিল, কলিংউড ছিল, স্টোকস, এখন ক্রিস ওকস, ইনফ্যাক্ট ডেভিড উইলির 2টা টি-20 সেঞ্চুরি আছে। প্রসেসটা কি একজন সিমিং অলরাউন্ডার বানানোর? সিমিং অলরাউন্ডার কি মোর অফ আ ব্যাটার লেস অফ আ বোলার, অর জাস্ট মোর অফ আ বোলার লেস অফ আ ব্যাটার? আই উড রাদার সে যে কয়টা নাম বলেন বেশিরভাগই কিন্তু তারা প্রথমে শুরু করেছে ক্যারিয়ার বোলার হিসেবে, সিমার হিসেবে শুরু করেছে। তাদের ব্যাটিংয়ের একটা প্রসপেক্ট ছিল, ওই জায়গাটাতে তারা পরে কাজ করেছে। আমাদেরও এখানে যাদের বোলিংটাকে ফোকাস করে, তার যার একটু ব্যাটিং একটু ভালো আছে তাকে নিয়ে কাজ করা যেতে পারে, রাদার দেন যে একদম বানিয়ে নেওয়া যাবে না। আপনি একজনকে বললেই তো পেস বোলিং করা এত ইজি না। ওই জায়গা থেকে ডোমেস্টিক ক্রিকেটটা খুব ফোকাস করা খুব জরুরি, যে ডোমেস্টিক ক্রিকেটে এই ধরনের কারা আছে যারা রুট লেভেলে কাজ করে, তাদের থেকে এই জিনিসগুলো খুঁজে বের করাটা খুবই জরুরি। আর একটা জিনিস আপনাকে ভালো থাকতেই হবে, মানে হয় ব্যাটিং না হয় বোলিং, কারণ আপনি দুইটার মিক্সচার একদম 50-50 পাওয়া খুবই ডিফিকাল্ট। ইটস ভেরি রেয়ার ইন ওয়ার্ল্ড ক্রিকেট। সো ওই জায়গা থেকে যেমন আমরা দেখলাম ফ্লিনটফের কথা যদি, প্রথমে কিন্তু তিনি অনেক বড় রান আপ নিয়ে অনেক জোরে বল করতেন, ব্যাটিংয়ে হয়তো 2-1টা জোরে মারতে পারতেন, বাট পরবর্তীতে গিয়ে কিন্তু তার বোলিংয়েও একটু পরিবর্তন এনেছেন, ব্যাটিংয়েও কিন্তু একটু আস্থার জায়গাটা তিনি দিতে পেরেছেন পরবর্তীতে, যার কারণেই একজন প্রপার অলরাউন্ডার হয়ে উঠেছিলেন তিনি। আমাদের বাংলাদেশের কনটেক্সটেও আমরা হিস্টোরিক্যালি তো কখনো আমরা দেখিনি, 2-1টা নাম মনে পড়ে, বাট প্রপার অলরাউন্ডার আমি ওইভাবে সিমিং অলরাউন্ডার তো আমার দেখি না আমি। না, আপনি যদি ইরফান পাঠানের কথা বলেন, জেমস ফ্র্যাঙ্কলিনের কথা বলেন, দে ওয়ার প্রপার বোলার্স।
পরবর্তীতে ইরফান পাঠান ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে খেলেছেন, ওয়ান ডাউনে খেলেছেন, ফ্র্যাঙ্কলিনও তাই। আমাদের দেশে আমরা মাশরাফি বিন মুর্তজাকে দেখেছি খানিকটা ব্যাটিং করতে পারতেন, সাইফুদ্দিনের কথা হয়েছে, বাট অ্যাপার্ট ফ্রম লাইক আমার যেটা প্রশ্ন, তানজিম হাসান সাকিব, হি ক্যান ব্যাট, ক্যান উই ইউজ হিম মোর, ক্যান উই ইনক্রিজ হিজ ব্যাটিং ক্যাপাবিলিটিস? এটা প্রথমে নেটে প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আবার এটাও দেখেছি যে ইরফান পাঠানকে যখন ব্যাটার উপরের দিকে করা হয়েছিল তার বোলিংয়ে কিন্তু এফেক্ট পড়েছিল। অনেক কথা হচ্ছিল যে এত ভালো বোলারটাকে আমরা নষ্ট করে ফেললাম কেন, ইন্ডিয়ান ক্রিকেটের অনেকেই কিন্তু এই কথাটা বলেছে। এটা একে তো ওই প্লেয়ারের মধ্যেও আসতে হবে যে আমি আমার ব্যাটিংটার কতটুকু ইম্প্রুভমেন্ট করা যায়। আর অ্যাজ আ স্পেশালিস্ট বোলারের প্রথম কাজ কিন্তু তার দলে যদি জায়গা করতে হয় তার আসল কাজটা দিয়ে জায়গা করে নিতে হবে। তারপর দু একটা সিচুয়েশন এরকম কোনো দিন যদি সে এফেক্টিভ হয় ব্যাটিংয়ে, তখন গিয়ে টিম ম্যানেজমেন্ট ওটা নিয়ে ভাবতে পারে। বাট আপনি সাডেনলি নিজেকে অ্যানাউন্স করতে পারবেন না যে আমি অলরাউন্ডার, কারণ দলের প্রত্যেকটা পজিশনের জন্য কিন্তু সেই স্পেসিফিক প্লেয়ার বাছাই করা হয় বা তার ওই স্পেশালিটিটা দেখা হয়। ওই জায়গা থেকে এখন পর্যন্ত ওরকম বানানোর মতো কেউ নাই। বাট যেমনটি বললাম যে আপনাকে প্রথমে আপনার নিজের স্কিলে খুবই ভালো হতে হবে, তারপর গিয়ে এক্সট্রা কিছু সময় ব্যাটিংয়ে দেওয়াটা মানে এটাই মানে বেসিক স্ট্যান্ডার্ড যেটা প্রসিডিউর। আরেকটা জিনিস দেখেছি, যখন কলেজ ধরেন, আপনি কলেজে পড়েন, আপনার কলেজের টিম কোথাও খেলবে, ভার্সিটির টিম খেলবে, প্লেয়ার বাছাই করা হয়, জিজ্ঞাসা করা হয় বোলাররা এক লাইন হও, ব্যাটাররা এক লাইন হও, কিপাররা এক লাইন হও। অলরাউন্ডার মানে অলরাউন্ডার থিওরিটাকে বিশ্বাসই করতে চায় না কোচ বা ক্যাপ্টেন। তারা বিশ্বাসই করে না যে তুমি কেউ একজন অলরাউন্ডার হতে পারে। আইদার তোমার ব্যাটিং চুজ করতে হবে, বোলিং চুজ করতে হবে। আপনি ক্রিকেটার ছিলেন, আপনি একাডেমিতে দেখেছেন, নিজে শিখেছেন, বিং অ্যান অলরাউন্ডার ব্যাপারটাই কি ডিসকারেজ করা হয় কিনা ছোটবেলা থেকে? এখন চেঞ্জ হয়েছে অনেকটা, এখন মডার্ন ডে ক্রিকেটে এখন অনেকটাই ইমপ্রুভড। আগে ওই যে যেটা বললেন ওরকমই হতো, কে বোলার কে ব্যাটার। তো ওই জায়গা থেকে আপনি ম্যাচ সিনারিও না দেখলে কখনো বুঝবেন না কার ভিতরে কি আছে। আমাদের আগে যেটা হতো যে শুধু নেট দেখে একটা প্লেয়ারকে জাজ করা হতো। অনেক ক্ষেত্রেই যে প্লেয়ারটা নেটে খুব ভালো করতো ম্যাচে গিয়ে খুব একটা ভালো করতো না কিন্তু। সো ওই গেম সেন্স, গেম অ্যাওয়ারনেসটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের কনটেক্সটে। এর জন্যই বলি যে বেশি বেশি মাঠ দরকার আমাদের। শুধু নেটে ওই বন্ধ জায়গায় খুব ভালো একটা ভালো শট খেললেন, খুব একটা ভালো বোলিং করলেন, বাট ম্যাচে গিয়ে আপনার গেম অ্যাওয়ারনেস নাই, ওই ভালো শটটাই হয়তো দেখা গেল ক্যাচ হয়ে গেছে, আপনি তখন নেটে বুঝতেছেন না কিন্তু। এই জায়গাটা থেকেই আমার মনে হয় যে আর এখন মডার্ন ডে ক্রিকেটে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন রিভার্স সুইপ করলে কোচরা বকা দিত, লেট কাট করলে কোচরা বকা দিত, এখন তো এটা প্রোডাক্টিভ শট। সো ওই জায়গা থেকে মডার্ন ডে ক্রিকেটে ইম্প্রুভমেন্ট এসেছে এবং অলরাউন্ডারের চাহিদাও এখন বেড়েছে কিন্তু। দলের যদি ব্যালেন্সটা আপনি হিসাব করতে যান, অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আসলে তোমার প্রপার মেন কাজটা কি, পাশাপাশি তুমি কি করতে পারো। ওয়ান ডাইমেনশনাল হলে মূল্যটা খানিকটা কমে যায়, এটা তো স্বাভাবিক। আপনি যদি একদম আপনার অ্যাজ আ প্রপার ব্যাটার ইউ আর গিভিং ইউর বেস্ট বা আপনার ওই ক্যাপাবিলিটি আছে, তখন এটা ডিসঅ্যাডভান্টেজ না। বাট আপনি যদি ভার্সেটাইল হতে চান, নিজের সেলফ ইমপ্রুভমেন্টটা খুবই জরুরি। কেউ আপনাকে বলে বলে অলরাউন্ডার করাতে পারবে না যদি ওই প্লেয়ার নিজে বিশ্বাস না করে যে আমি অলরাউন্ডার হতে পারি। এক্স্যাক্টলি। আমার লাস্ট পরের কোশ্চেনটা এখানে, যে একজন তরুণ শিশুই বলি আমি, ছোটোবেলা থেকে তো একাডেমিতে ভর্তি হয়, সো সেখান থেকে ওই পার্টিকুলারলি ছেলেটারও ছোটোবেলা থেকে এতটুকু স্মার্ট অ্যাটলিস্ট হতে হবে যে হি হ্যাজ টু চুজ সে কী হতে চায় বা দেশে কিসের চাহিদা, তার দলে কিসের চাহিদা, এই জিনিসটা নিজে থেকে সেন্স গ্রো করতে হবে। হ্যাঁ, এবং ভালো কোচও খুবই জরুরি। তাকে পিক করা, তার ট্যালেন্টটা হান্ট করা, তাকে স্কাউট করা, কিভাবে এই প্লেয়ারটাকে মানে আমি জাজ করলাম যে এই প্লেয়ারটা ভালো, কিসের মেরিটে আমি জাজ করলাম। সিলেকশনের কাজ অনেকেই মনে করে যে বাইরে থেকে বসে জাস্ট রান দেখা বা ই করা, এটা না। সিলেকশন ইজ অলসো আ ভেরি ডিফিকাল্ট জব। আপনার মানে ওই দূরদর্শিতাটা থাকতে হবে যে এই প্লেয়ারের মধ্যে ওই অ্যাবিলিটি আছে কি না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানে দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না, বেসিক খুব একটা ভালো নয়, বাট ম্যাচে গিয়ে দেখবেন যে ওই ছেলেটা কিন্তু টপ পারফর্মার। আমি একটা উদাহরণ দিই, মজার উদাহরণ, সাকিব আল হাসান। আমরা যখন এজ লেভেলে খেলতাম, সাকিবের ব্যাটিংয়ের বেসিক খুব একটা দেখতে সুন্দর লাগতো না, এখনও না। হ্যাঁ, সাকিবের বোলিংও কিন্তু মানে খুব একটা যে আহামরি মনে হতো তা না, বাট যখনই সে ম্যাচ খেলতো 30-35টা রান করতো, 2-3টা উইকেট নিত, ইউটিলিটি প্লেয়ার ছিল। পরে গ্র্যাজুয়ালি সে তার বোলিংয়েও যেরকম কাজ করেছে, ব্যাটিংয়েও সেরকম কাজ করেছে। এটা এক্সেপশনাল কিন্তু। বাট আপনার ওই নিজের জায়গা থেকে বুঝতে হবে যে আমি আসলেই কি দুইটা পারবো কি না। আমাদের লাইফেও তো অনেক কিছুই হয় যে আমরা একটা কাজের পর আরেকটা কাজ করতে গেলে চিন্তা করি যে আমি এখানে সময়টা যে ব্যয় করব এটাতে প্রোডাক্টিভ কিছু আসবে কিনা, বা আমার যেটা এখন আছে ওইটাকে বেনিফিশিয়ালি হবে কিনা। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে অনেক প্লেয়ারই কিন্তু এভাবে নষ্টও হয়।
যে অলরাউন্ডার হওয়ার একটা শখ জাগে বা হয় যে যে টিমে সুযোগ পেতে হলে অলরাউন্ডার হলে হয়তো বেনিফিট হবে, ওইটা গিয়ে যখন বুমেরাং হয়ে যায় অনেক ক্ষেত্রেই। সো কোচের ভূমিকা অনেক ইম্পর্ট্যান্ট, কোচকেও ওই যোগ্যতাটা রাখতে হবে যে একটা প্লেয়ারকে জাজ করা, ওই প্লেয়ারকে ব্যাক করার এবং ওই প্লেয়ারকে হার্ড ওয়ার্ক করানো। আরেকটা ব্যাপার যেটা সেটা হলো যে মাশরাফি বিন মুর্তজাই মানে প্রপার পেস বোলার অথবা পেস বোলারদের দেখে ক্রেজ আসা, মাশরাফি ফার্স্ট ছিল, এরপরে রুবেল হোসেন ছিলেন, শফিউল ছিলেন, বাট ওই ক্রেজটা ছিল না, গ্ল্যামারটা ছিল না। ওয়ারাস 2015-এর পর থেকে যখন দেশের মাটিতে 4 জন করে পেসার খেলালো বাংলাদেশ, তারপর থেকে কিন্তু পেস রেভলিউশন আমরা দেখতে পেরেছি। প্রতি বছর একজন দুজন করে এসেছে পেসার, ব্যাটসম্যানও এখন আসছে। হোপফুলি রিশাদ এখন ভালো করছেন, রিশাদকে দেখে লেগ স্পিনার উঠে আসার একটা কোনো ব্যাপার থাকবে কি না, কিংবা এরকম যদি আমরা কোনো পেস বোলিং অলরাউন্ডার পাই তখন ঝাঁকে ঝাঁকে পেস বোলিং অলরাউন্ডার পাওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনার একটা রোল মডেল লাগে তো, ওই যে আপনি যে রাইটলি পয়েন্টেড আউট যে আমাদের তো তাকাতে হবে, দেখতে হবে যে আমি কাকে আইডলাইজ করি বা আমি ওর মতো হতে চাই। আমাদের দেশের কনটেক্সটে আগে যেমন ফাস্ট বোলারদের সেরকম রোল মডেল ছিল না, তো একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেই বলবো যে আমি ব্যাটার হব বা আমি স্পিনার হব বা উইকেট কিপার হব, বাট ওইভাবে পেস বোলারের মতো ওই জায়গায় কেউ ছিল না আমাদের আনটিল মাশরাফি কেম। আগে অনেক লেজেন্ডারি ফাস্ট বোলার ছিল আমাদের, বাট আমাদের বাংলাদেশের ক্রিকেটের কনটেক্সটে ওই গ্ল্যামার বা ওই যে একটা যে শিয়ার অ্যাগ্রেশন থাকা দরকার ওটা আমরা দেখতাম না কখনো। যখন ধীরে ধীরে হচ্ছে এখন এই তাসকিনরা আসার পর, তখন গিয়ে কিন্তু এখন ইয়াংস্টাররা আরও পেস বল করতে আগ্রহ পাচ্ছে, হ্যাঁ করতে আগ্রহ পাচ্ছে, এবং আমার মনে হয় যে এটা খুবই পজিটিভ সাইন। ওয়ার্ল্ড ওয়াইডও যদি দেখি যে আমরা ওয়েস্ট ইন্ডিজের কথাই যদি ধরি, ওয়েস্ট ইন্ডিজের তো মানে লেজেন্ডারি ফাস্ট বোলারদের কোনো মানে একটা ঝাঁকে ঝাঁকে লেজেন্ড, তো তাদেরকে দেখেই পরের জেনারেশনগুলোও ফাস্ট বোলার তৈরি হয়েছে। বাট ইন্ডিয়া আবার একটু ডিফারেন্ট। ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের সাথে কম্পেয়ার করলে পাকিস্তানের খুব পেস বোলাররা খুব ভালো ছিল। ইন্ডিয়া রিসেন্টলি এসে 2008-9-এর পর থেকে কিন্তু তারা ওইটায় কাজ করা শুরু করেছে। আমরা দেখতাম ইন্ডিয়ান পেসারদের খুব একটা গতি থাকতো না বলে কম্পেয়ার টু পাকিস্তানিস, তো ওই জায়গা থেকে ইন্ডিয়া কিন্তু এখন অনেক দূরে গিয়েছে। বাংলাদেশেরও সেম পেসি ফাস্ট বোলার বের করেছে তারা। আরেকটা ইন্টারেস্টিং জিনিস মাথায় আসলো, যেটা বললেন যে আমরা যদি সাবকন্টিনেন্টের দেশগুলো দেখি, ইন্ডিয়াকে তাকালে আপনি জানেন যে ইউ হ্যাভ টু ফাইট এগেনস্ট ইন্ডিয়ান ব্যাটার্স। পাকিস্তানের দিকে তাকালে জানেন এক ঝাঁক নতুন এবং প্রতিভাবান পেসার তারা আনে। শ্রীলঙ্কা দে আর অলওয়েজ ফেমাস ফর প্রডিউসিং মিস্ট্রি স্পিনার্স, অনেক স্পিনার আছে। বাংলাদেশ কি এখনো পর্যন্ত এই ধরনের কোনো পরিচয় তৈরি করতে পেরেছে? হ্যাঁ, বলা হয় যে আমরা অনেক বাঁহাতি স্পিনার প্রডিউস করি, বাট এই অন্য যে 3টা উদাহরণ দিলাম, ওই মানের কি বাংলাদেশ এখনো নিজেদের কোনো পরিচয় বানাতে পেরেছে কিনা? লেফট আর্ম স্পিনার আমাদের কিন্তু অনেক আগে থেকেই পরিচিত আছে, এবং আমাদের যত লেজেন্ডারি ক্রিকেটার বা টপ পারফর্মার বেশিরভাগই কিন্তু লেফট আর্ম স্পিনার। মোহাম্মদ রফিকের কথা যদি বলি, আব্দুল রাজ্জাক, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, সো এরা কিন্তু লেজেন্ড। বাংলাদেশ ক্রিকেটে যদি বলি লেফট আর্ম স্পিনে তারা লেজেন্ড। আমাদের এই লেগাসি থেকে আমরা এখন অনেকটা বের হয়ে এসেছি, এটা একটা ভালো দিক, পজিটিভ দিক, যে আগে কিছু হলেই আমরা লেফট আর্ম স্পিনের উপর ভরসা করতাম। বা ঢাকা লিগেও যদি দেখি যে একটা টিমে 2-3টা করে লেফট আর্ম স্পিনার খেলাতো, যাতে ওরা 10 ওভারে 20 রান 25 রান দিয়ে ম্যাচটা অ্যাটলিস্ট নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতো। ওই জায়গা থেকে এখন যেমন আমি বলবো মুশফিককে দেখলে মনে হয় যে না, যে বাংলাদেশে একজন প্রপার টেস্ট ব্যাটার রয়েছে, যাকে দেখলে মনে হয় যে না, ফিউচারে বাংলাদেশ এই স্ট্যান্ডার্ডটা বা এই বারটা টাচ করা দরকার। যদি মুশফিকের লেভেলে কাউকে যেতে হয়, মুশফিক ক্যান বি আ ভেরি গুড এক্সাম্পল। সাকিব আল হাসান প্রপার অলরাউন্ডার, তামিম ইকবাল প্রপার ওপেনার ব্যাটার, মাহমুদুল্লাহ রিয়াদ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তারও কিন্তু অনেক মানে তারও আছে, একটা স্টাইল আছে, প্রত্যেকটা ক্রিকেটের একটা স্টাইল আছে। আমাদের নিজেদের স্টাইল ডেভেলপ করাটা জরুরি। আমরা যদি একটা মানুষকে আইডলাইজ করি, এর মানে এই না যে তার সব কিছুকে কপি করতে হবে। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসাটা, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে এমন নাইও যে কেউ কাউকে এত বেশি ফলো করে বা একদম কপি করার মতো অবস্থা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার লোকাল ক্রিকেটে আপনার কম্পিটিটিভনেসটা যদি থাকে, তাহলে গিয়ে ক্রিকেটারের স্ট্যান্ডার্ড ভালো হবে। পিচের কথা যদি বলি, এই জিনিসগুলো, আর আমাদের দেশে তো বিভিন্ন অঞ্চল আছে, পাকিস্তানেও দেখবেন যে স্পেসিফিক কিছু এরিয়া থেকে ফাস্ট বোলার বেশি আসে, ইন্ডিয়াতেও সেম। আমাদের কিন্তু ওইটা নাই, আমাদের সব ঢাকা বেস, সব কিছু ঢাকার মধ্যে ফ্যাসিলিটি বলি, বাট আমাদের সিমারদের জন্য রাজশাহী কিন্তু বেস্ট। হ্যাঁ, বগুড়া সিমারদের জন্য রাজশাহীর পিচ সবসময় বরাবরই ব্যাটারদের জন্য খুব ডিফিকাল্ট হয়, ফাস্ট বোলাররা এনজয় করে বোলিংয়ের জন্য। সো ওই জায়গাটাতেই যদি আমরা একটা ক্যাম্প স্থাপন করতে পারি, ফাস্ট বোলিং ক্লিনিক যদি ওই জায়গাটায় রাখি, সারা বছর রাউন্ড দ্য ইয়ার তারা ওখানে ট্রেনিং ফ্যাসিলিটিগুলো নিল, তাহলে হবে কি যে আপনি বিভিন্ন ভেন্যুতে গিয়ে খেলার একটা অ্যাটমসফিয়ারও কিন্তু ডিফারেন্ট।
সবসময় মিরপুরে খেলে 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 সাডেনলি যদি আপনাকে অন্য কোথাও খেলতে দেয়, একটা কিন্তু মানে ইউজ টু হওয়ারও ব্যাপার থাকে। এই জিনিসগুলোও আমাদের দরকার। যতটুকু শুনলাম সেদিন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেছেন যে তার প্রায়োরিটির মধ্যে একটা আছে যে বিভিন্ন ভেন্যু বাড়ানো, বগুড়া, রাজশাহী। সো এটা একটা পজিটিভ মুভ। আমাদের ওই ঢাকা সেন্ট্রিক থেকে বের হয়ে এসে বিভিন্ন জায়গায় পিচও কিন্তু ডিফারেন্ট ফ্লেভারও অ্যাড করে, ওইটা আমাদের কাজে লাগানো দরকার। ইনফ্যাক্ট প্লেয়াররা ভালো পিচে খেলতে তো স্বাচ্ছন্দ্য বোধ করে। রাজশাহীতে একটা লোকাল ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্ট হয়েছিল, সেখানে ন্যাশনাল টিমে অনেকে গিয়ে খেলছিল। শেখ মেহেদী হাসান তিনি একটা ম্যাচে খেলেছিলেন, আগে ব্যাটিং করে 28 বলে 60 অর সামথিং একটা ইনিংস খেলেছেন, পরে ফিল্ডিং করতে ডিফেন্ড করতে নেমে লাস্ট ওভারে 16 রান কিন্তু তিনি ডিফেন্ড করতে পারেননি, হেরে গেছেন মেহেদী হাসান। ম্যাচ শেষে আমি বললাম কথা বলবে কিনা, হ্যাঁ কথা বলবে, ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো খেলতে, সে আমাকে স্পেসিফিক্যালি আরাম শব্দটা ইউজ করছিল, যে আরাম লাগছে অনেক। লাস্ট ওভারে কিন্তু 16 রান সে কনসিড করছে, এরপরও তার আরাম লাগছে কারণ পিচটা প্রপার টি20 পিচ ছিল। এবং বিসিবির কর্তা ব্যক্তি, আই মিন নির্বাচকদেরও বলতে শুনেছি, প্লেয়ারদেরও বলতে শুনেছি, রাজশাহী আর বগুড়া এই দুই পিচ কিন্তু একেবারে খুবই ভালো মানের পিচ। আমরা দেশের অনেক খুঁটিনাটি, ক্রিকেটের অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বললাম। এবার টেস্টে যদি ফিরে যাই, আজকে পাকিস্তান এগেনস্টে সেকেন্ড টেস্টটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজকে কিন্তু একটা হিস্ট্রিক ডে। 7 বছর আগে 2017-এ অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম আমরা। আমি তখনও আসিনি এই প্রফেশনে, এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু ইউ আর দেয়ার ইন দ্য মিরপুর প্রেস বক্স ব্যাক দেন। আপনি আমাকে অফ রেকর্ডে একটা গল্প শোনাচ্ছিলেন, ওটা আরেকবার একটু। হ্যাঁ, সো মজার ব্যাপার হচ্ছে যে স্টিভেন স্মিথ প্রেস কনফারেন্সে এসেছিলেন, ক্যাপ্টেন ছিলেন। তো বাংলাদেশ তখন মনে হয় 10টা জিতেছিল বা 9টা টেস্ট জিতেছিল ওভারঅল। তো আমি মুশফিক বলেছিল যে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। তো আমি স্মিথকে জিজ্ঞেস করলাম যে মুশফিক তো এমন বললো যে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। তো সে একটু মানে মজা করেই মানে বলেছে যে কয়টা টেস্ট বাংলাদেশ এতগুলো টেস্ট খেলেছে, কয়টা জিতেছে, 9টা না 10টা, এরকম আমাকে একটু মানে কটাক্ষ করেই বললো। তো আমি ওই দিন কিছু বলিনি। সো ম্যাচ শেষ হওয়ার পর যখন বাংলাদেশ জিতলো, তো আমি প্রেস কনফারেন্সে গিয়ে প্রথম প্রশ্নটাই করলাম যে সো স্মিথ, ইটস 10 নাও। 9টা ছিল, এখন 10টা হয়েছে, হোয়াটস ইউর টেক? লাল হয়ে গেছে একদম, মানে সে নিতেই পারতেছিল না। ওই যে সময়টা থেকে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশের টেস্ট ফরম্যাটেও যে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি, ওই বিলিফটা কিন্তু এসেছে। যে আমরা আগে ভাবতাম যে বড় দলগুলোর সাথে তো আমরা হারবই, ধরেই নিতাম আমরা হারবো, নিজের দেশে খেলি, বিদেশে খেলি, যেখানেই খেলি। ওই সময়টাতে একটা বিলিফ এসেছিল কিন্তু যে আমরা জিততে পারি অস্ট্রেলিয়ার মতো দলকে। হ্যাঁ, এখন অনেক কোয়েশ্চেন রেজ হয় যে টেইলর মেড সারফেস ছিল, স্পিনারদের জন্য অনেক বেশি ছিল, বাট বাংলাদেশেরও তো সেমই ছিল। মানে আমরা যখন অস্ট্রেলিয়ার পার্তে গিয়ে খেলবো, পার্তে তো স্পিন ট্র্যাক দিবে না আমাদেরকে তো সুইমিং ফ্রেন্ডলি ট্র্যাক দিবে, ওরা 4 জন ফাস্ট বোলার খেলাবে, আমাদেরকে টেস্ট করবে। সো আমাদের সাবকন্টিনেন্টে যদি আমাদের এই অ্যাডভান্টেজ থাকে, ওয়াই নট? বাট হ্যাঁ, এটা আবার আপনি রেগুলার বেসিসে করলে ঠিক হবে না। ইন্ডিয়ান ক্রিকেটও কিন্তু একটা সময় স্পিন নির্ভর পিচের উপর ডিপেন্ড করে থাকতো, কোনো দেশ গেলেই কিন্তু ওই স্পিন ঘূর্ণিতে তাদেরকে শেষ করে দিত। তারপর ওরা ওটা থেকে বের হয়ে এসেছে দেখে কিন্তু তাদের এখন বিদেশে গিয়ে টেস্ট ম্যাচ জেতার একটা তৈরি হয়েছে, কিন্তু সিচুয়েশন তৈরি হয়েছে। আমাদেরও এখন এই যে বিদেশে টেস্ট ম্যাচ জিততে পারছি আমরা, এটার মূল কারণ হচ্ছে যে আমরা দেশে কিন্তু সেটার ফোকাস করেছি। আমাদের ব্যাটাররা এখন জানে যে কিভাবে একটা সারাদিন ব্যাট করতে হয়, আমাদের বোলাররা জানে 20 উইকেট কিভাবে নিতে হয় একটা টেস্ট ম্যাচে। এই জিনিসগুলাই বিলিফটা ওই যে তখন থেকে হয়েছে। আমাদের 2015 কথা বললেন, তখন থেকে কিন্তু আমাদের একটা নতুন সূচনা হয়েছে। ওয়ানডে বলি, টেস্ট ম্যাচেও যদি বলি, বাট টেস্ট ম্যাচের কনসিস্টেন্সিটা খুব কম আমাদের, এইটাতেই বাড়াতে হবে। যেটা বলছিলেন কনসিস্টেন্ট, আপনি তো তখন কি করতেন বাই দ্য ওয়ে? স্টুডেন্ট? আমি স্টুডেন্ট, তখন অনার্স করতেছি। গিয়ে খেলা দেখা হয়েছিল ওই টেস্ট ম্যাচটা? আমি গ্রামের বাড়ি ছিলাম, এলাকায় ছিলাম, নওগাঁয় ছিলাম। দ্যাট ওয়াজ আ মেমোরেবল ডে, বাট আনফর্চুনেটলি কান্ট শেয়ার দ্যাট অন ক্যামেরা। যেটা বলছিলাম, 2017-এ বাংলাদেশ 9ম বা 10ম টেস্ট জয় পেয়েছিল। 7 বছর পরে বাংলাদেশ 20 নম্বর টেস্ট জয় পেয়ে গেছে। 17 বছরে 10টা, পরে 7 বছরে 10টা, এবং ধীরে ধীরে দেশে সাবকন্টিনেন্টে একটা ফর্মিডেবল সাইটও বাংলাদেশ হয়ে যাচ্ছে টেস্টে। পাকিস্তানের এগেনস্টে যদি সিরিজটা আমরা জিততে পারি, সেকেন্ড টেস্টটা ড্র হলে সিরিজটা জিতবো। এইটা ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, এই দুইটা আমাদের পরের প্রতিপক্ষ। এই দুই দলের জন্য কতটুকু মেসেজ? ইনফ্যাক্ট অলরেডি রবিচন্দ্রন আশ্বিন তিনি বলেছেন যে বাংলাদেশ ওন্ট বি ইজি অপোনেন্ট টু ফেস। এই পরের দুইটা দলের জন্য কেমন মেসেজ যাচ্ছে এই পাকিস্তান সিরিজ থেকে? অনেক বড় একটা মেসেজ যাচ্ছে যে একটা দল টেস্ট ক্রিকেটও খেলতে জানে এখন। বাংলাদেশ কিন্তু কোনো রকমের মানে ওই যে অ্যাডেড অ্যাডভান্টেজ পায়নি কিন্তু পাকিস্তানে।
বাংলাদেশ নিজের ক্রিকেট ভালো খেলে অপোজিশনকে আউটপ্লে করেছে। সো ইন্ডিয়াতে গেলেও ইন্ডিয়া এই জিনিসটা অবশ্যই তাদের মাথায় থাকবে এবং বাংলাদেশকে সমীহ করবে। আগে যেমন কথায় বলতো যে বাংলাদেশ দল ভালো, যে কোনো দিন যে কোনো কিছু করতে পারে, এটা বলার জন্য বলতো, বাট এখন কিন্তু মিন করে বলতে হবে তাদের যে আসলেই বাংলাদেশ একটা ভালো দল, আমরা তাদেরকে খাটো করে দেখছি না এবং তাদের ওই ক্যাপাবিলিটি আছে টেস্ট ম্যাচ জেতার। আর এই জায়গাটাতেই আমাদের শুধু সমীহর জায়গায় অর্জন করলে হবে না, ওটা প্রুভও করতে হবে যে ওয়ান অফ উইন ছিল না এই পাকিস্তানকে বিট করাটা বা মাউন্ট মাঙ্গানুতে নিউজিল্যান্ডকে হারানোটা, ওয়ান অফ কিছু ছিল না, ফ্লুক ছিল না, রাদার আমাদের একটা কনসিস্টেন্সি গ্রাফ ওপরের দিকে যাচ্ছে। আপনি টেস্ট ম্যাচ হারতে পারেন নো ডাউট, বাট আপনার ওই যে ইনস্টিংটা থাকতে হবে যে অ্যাটলিস্ট আমি দলকে আমি টাফ জেতার পজিশনে ছিলাম আমি এক সময়, বা আমি আমার অপোজিশন যাতে ফিল করে যে তার জয়টা যাতে খুব একটা ইজি ছিল না, টাফ ফাইট করেই জিততে হয়েছে তাদেরকে। ইন্ডিয়াকেও টেস্ট ম্যাচ হারানো সম্ভব, আমি আজকে বললাম। দর্শক, এই একেবারে মরা দিন ইন এ সেন্স যে খেলাই হয়নি, টসও হয়নি, সেই দিন থেকে বিশাল বড় একটা স্টেটমেন্ট কিন্তু অমি ভাই দিয়ে দিয়েছে যে ইন্ডিয়াকে হারানো। আবার আজকে গালিটালি খাবো কিনা কে জানে। এটা আমিও আসলে ভাই বিশ্বাস করি ইন্ডিয়াকে হারানো সম্ভব। আমি যদি বিশ্বাসই না করি তাহলে আমি জিতবো কিভাবে? আমি যদি স্বপ্নই না দেখি যে আমি একদিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব, আমি কি অটোমেটিক হয়ে যাব চ্যাম্পিয়ন? অ্যাটলিস্ট আমি বলার সাহসটা তো রাখবো যে আমি জিতবো। হারি জিতি ওটা তো অন্য জিনিস, কিন্তু ওই যে মকারি হয় এখন মানুষ মকারি করবে যখন খারাপ হবে, আবার ভালো হইলে ওই মানুষই আপনাকে বলবে যে ওয়েল প্লেড। সো ওদের কথা ভেবে বা নেগেটিভ মানুষের কথা ভেবে তো লাভ নাই, রাদার আপনি আপনার পজিটিভ থিঙ্কিংয়ে থাকেন, দেখবেন উপরওয়ালা আপনাকে হেল্প করবে। এক্স্যাক্টলি। অক্টোবর নভেম্বরে দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ, আমি বিশ্বাস করি ওই সিরিজে অ্যাটলিস্ট একটা ম্যাচ বাংলাদেশ জিতবে এবং ইন্ডিয়াকেও হারানো সম্ভব। তার আগে পাকিস্তানের এগেনস্টে সেকেন্ড টেস্ট থেকে বাংলাদেশের ভালো একটা রেজাল্ট আনতে হবে, ভালো রেজাল্ট ইন এ সেন্স জয় অথবা ড্র আনতে হবে, তাহলে বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে সিরিজটা জিতে যাবে এবং সে যে তার আত্মবিশ্বাস নিয়ে পরবর্তীতে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকাকে ফেস করবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরের এপিসোড পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাওয়ালপিন্ডিতে সেকেন্ড টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে আবার আপনাদের সাথে যুক্ত হব। আমি ফয়সাল হাবিব, বিদায় নিচ্ছি।